আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবার ভয়ঙ্কর রূপে মাঠে নামল ইরান, রাশিয়াতে সঙ্গে নিয়ে নৌমহড়া চালানোর হুঁশিয়ারি। নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের আগেই ইসরায়েলে 2 ভারতীয় নাগরিককে মারধর করল ইসরায়েলি সেনারা। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। ঢাকার সঙ্গে আরও সুন্দর এবং জোরালো সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকের পরেই আগ্রাসী ইরান, এবার রাশিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়ার প্রস্তুতি। ইরানের সরকারি সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছে, সমুদ্রপথের সুরক্ষা এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা মজবুত করতে রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানো হয়েছে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকের পরেই আবার যুদ্ধ প্রস্তুতি শুরু করল ইরান, আর তাৎপর্যপূর্ণভাবে সেই উদ্যোগে আয়াতুল্লাহ খামেনেই মাসুদ পেজেকশিয়ানের দেশের সঙ্গী হল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা শুক্রবার জানিয়েছে, সমুদ্রপথের সুরক্ষা এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা মজবুত করতে রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানো হয়েছে ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে। এই মহড়ায় ইরানের আলভান গোত্রের ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, ল্যান্ডিং ক্রাফট, নৌযুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল অপারেশন গ্রুপ এবং যুদ্ধ স্পিডবোট অংশ নিয়েছিল বলে তেহরানের দাবি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা ইরান প্রতিনিধি স্তরে বৈঠক হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ছিলেন বৈঠকে। ইরানের তরফে ছিলেন প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সরকারের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। মোদির সফরের আগে ইসরায়েলে 2 ভারতীয়কে মারধর। ইসরায়েলের আশকেলন শহরে 2 ভারতীয় নাগরিকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে আগে থেকে পরিকল্পনা করে এই অতর্কিত হামলা চালানো হয়। ইসরায়েলি ব্রডকাস্টার KANA প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, 3-4 জন হুডি পরিহিত হামলাকারী ওই 2 ভারতীয়কে অনুসরণ করে একটি পার্কে নিয়ে যায় এবং সেখানে নির্মমভাবে মারধর করে। ভিডিওতে দেখা যায় 2 ভারতীয় যুবক একটি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে পূর্বপরিকল্পিত এবং বর্ণবাদ ও বিদ্বেষপ্রসূত হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘের 100টিরও বেশি সদস্য দেশের সঙ্গে একাত্ম হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত একতরফা সিদ্ধান্ত ও পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। আমরা যে কোনো ধরনের দখলদারির বিরুদ্ধে আমাদের শক্তিশালী বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করছি। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, রায় মার্কিন সুপ্রিম কোর্টের। শুক্রবার দেওয়া এ রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। 2025 সালের 2 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মেক আমেরিকা ওয়েলদি এগেন শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় একটি চার্ট দেখাচ্ছেন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার দেওয়া এ রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এ রায়কে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সুপ্রিম কোর্টে প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছর অভিবাসন, স্বাধীন সংস্থাগুলির প্রধানদের অপসারণ এবং সরকারি ব্যয়ে বড় কাটছাঁট সংক্রান্ত একাধিক জরুরি আবেদনে আদালত প্রেসিডেন্টের পক্ষেই অবস্থান নিয়েছিলেন।
প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এ রায় দেন। রায়ে বলা হয়েছে, আরোপিত শুল্ক আইনের সীমা অতিক্রম করেছে। তবে ইতিমধ্যে আদায় করা $১৩০ কোটি বেশি শুল্কের অর্থের কী হবে সে বিষয়ে আদালত কোনো নির্দেশনা দেননি। বিচারপতি রবার্টস তার অভিমতে বলেছেন, প্রেসিডেন্ট এমন এক অসাধারণ ক্ষমতার দাবি করেছেন যার মাধ্যমে তিনি একতরফাভাবে সীমাহীন পরিমাণে অনির্দিষ্ট সময়ের জন্য এবং ব্যাপক পরিসরে শুল্ক আরোপ করতে পারেন। এমন ক্ষমতার ব্যাপ্তি, ইতিহাস এবং সাংবিধানিক প্রেক্ষাপট বিবেচনায় তা প্রয়োগের জন্য তাকে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। আদালত জানান যে জরুরি ক্ষমতার ওপর ভর করে প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে চেয়েছিলেন তা যথেষ্ট নয়। বিচারপতি এমি কোনি ব্যারেট ও নীল গোরসাচ প্রধান বিচারপতি জন রবার্টস এবং ৩ জন উদারবাদী বিচারপতির সঙ্গে একমত হয়ে সংখ্যাগরিষ্ঠ মতের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট ক্যাভেন ভিন্ন মত পোষণ করেন। রবার্টস তার অভিমতে বলেছেন, বাণিজ্য নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের শুল্ক ব্যবহারের ক্ষমতা আছে। প্রশাসনের এই যুক্তি নাকচ করেন তিনি। রবার্টস লেখেন, কংগ্রেস শুল্ক আরোপের ক্ষমতা স্পষ্ট এবং সতর্ক সীমাবদ্ধতার মধ্যে দেয়। এখানে তা করা হয়নি। ঢাকার সঙ্গে আরও জোরালো সম্পর্ক দেখতে চায় দিল্লি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ এবং ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে। ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে। ২০২৪ সালের ৫ই অগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সবশেষ গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে আরেক দফা অবনতি হয় দ্বিপাক্ষিক সম্পর্কে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ। সে সময় মিশনে ঢিলও ছোড়া হয়। এরপর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আইভ্যাকের কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়। পরের দিন দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনসিলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।